জেনারেলি সন্তান জন্মের পর বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার যত্ন নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি। তার জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া, কোন ডায়াপার ইউজ হবে, ভ্যাকসিন কবে হবে, কি ভ্যাকসিন, এরকম বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি। কিন্তু এই একই সময় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মায়ের যত্ন। কারণ মা বেশ কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে শারীরিক এবং মানসিক নানান রকম পরিবর্তন চলতে থাকে। প্রেগনেন্সির জন্য কিছুদিন আগে তার শরীরের মধ্যে যে পরিবর্তনগুলো এসেছিল, ডেলিভারির পর তার আগের পর্যায়ে ফিরে যাওয়া শুরু হয় এবং নতুন দায়িত্বে নিজেকে ফিট করতে গিয়ে তার মধ্যে নানান রকম শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়। হরমোনের ওঠানামা, রাত্রে ঘুমোতে পারছে না, খিটখিটে ভাব, বেবি ব্লুজ, নানান রকম পরিবর্তনের জন্য মানসিক এবং শারীরিক সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। আমাদের প্রচেষ্টা নতুন মায়েরা অর্থাৎ সন্তান জন্মের পর নতুন মায়েরা যে সমস্যাগুলো ফেস করেন বা সম্মুখীন হন, সে প্রত্যেকটা সমস্যা নিয়ে আলাদাভাবে আলোচনা। তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বাড়িতে নিজেদের কি করা উচিত, কি যত্ন নেওয়া উচিত সেটা জানতে পারবো এবং কোন সময় আমাদের বাড়ির এই যত্নের ওপর নির্ভর না করে ডাক্তারের কাছে যেতে হবে সেটাও জানতে পারবো। তাহলে ছোটোখাটো সমস্যাগুলো বড় আকার ধারণ করবে না। আজকে সেই জন্য আমাদের এই ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আমরা আলোচনা করব ডেলিভারি সি সেকশনে হয়ে থাকুক বা নর্মাল, সেক্ষেত্রে যে ক্ষত হয় তার যত্ন এবং তার নিরাময়ের জন্যে আমরা কি করতে পারি। দেখুন, ডেলিভারি সি সেকশনে হয়ে থাকুক বা নর্মালে, মায়ের শরীরে অনেক জায়গাতে ক্ষতি এবং অনেক জায়গাতে প্রদাহ হয়, যার জন্য ব্যথা যন্ত্রণা হয়। ব্যাপারটা যদি একটু ডিটেলসে দেখি তাহলে প্রথমত গর্ভাবস্থাতে ইউট্রাস বা জলের আকারের বিশাল পরিবর্তন হয়। মানে যেটা ছোট্ট একটা আকারে থাকে সেটা অনেকটা বড় আকার ধারণ করে, যার ফলে পুরো হিউম্যান বেবিটা ওর মধ্যে থাকতে পারে, ফুললি গ্রো করতে পারে, বড় হতে পারে। ডেলিভারির পর সেটা আবার ছোট হতে শুরু করে, সংকুচিত হতে শুরু করে, এই সময় ব্যথা যন্ত্রণা হয়। দ্বিতীয়ত পেলভিক ফ্লোর মাসল বা পেলভিক ফ্লোর, যেটা অর্থাৎ কোমর বা কোমরের হাড়ের যে খাঁচাটা, যেখানে অনেক হাড় এবং পেশি থাকে, গর্ভাবস্থাতে তার ওপরে যথেষ্ট প্রেসার পড়ে, যার জন্য লোয়ার ব্যাক, কোমর বা ব্যাক সাইডে, পিঠে অনেক ব্যথা হয়, যেটা ডেলিভারির পরেও কন্টিনিউ হতে দেখা যায়। তার ছাড়াও দেখতে পারেন যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বার্থ ক্যানেল অর্থাৎ যে নালীর মাধ্যমে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে সেখানে যথেষ্ট চাপ পড়ে। সি সেকশনের ক্ষেত্রে একটা কাটা হচ্ছে জায়গা, সেখানে সেলাই পড়ছে, সেটার উপরও চাপ পড়ে, যার জন্য ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। এই ব্যাপারগুলোকে আমরা ডিটেলসে আলোচনা করি, এক করে এক একটা টাইপ অনুযায়ী ডিটেলসে আলোচনা করি যে কেন হচ্ছে, কি হচ্ছে, তারপরে আমাদের কি পদক্ষেপ নিতে হবে আমরা এক করে আবার আলোচনা করব। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে পেরিনিয়াল টিয়ার ব্যাপারটা দেখা যায়, যেটার জন্য ব্যথা যন্ত্রণা হয়। পেরিনিয়াল টিয়ার ব্যাপারটাকে বুঝতে হলে পেরিনিয়াম ব্যাপারটাকে বুঝতে হবে। পেরিনিয়াম হলো যোনিদ্বার এবং মলদ্বারের মাঝামাঝি একটা অংশ। যখন নর্মাল ডেলিভারি হচ্ছে, বার্থ ক্যানেলের মাধ্যমে শিশুর জন্ম হচ্ছে বা শিশুটি ভূমিষ্ঠ হচ্ছে, তখন এই পেরিনিয়ামের উপরে যথেষ্ট প্রেসার পড়ে, চাপ পড়ে এবং সেটা ছিঁড়ে যেতেও দেখা যায়। অনেক সময় ডাক্তাররা নিজে থেকেই ইচ্ছাকৃতই এই জায়গাটাতে ছোট্ট একটু কাট করে দিতে দেখা যায়, যাতে সহজে বাচ্চার ডেলিভারি হয়, বাচ্চাটা বেরিয়ে আসতে পারে এবং বড় রকম ফেটে যাওয়া থেকে রক্ষা পায়। এটাকে ডাক্তারি ভাষায় এপিসিওটমি বলা হয়ে থাকে। এখন এই জায়গাটাতে অনেক স্নায়ু এবং অনেক পেশি থাকে এবং এখানটাতে যেহেতু এইরকমভাবে কেটে দেওয়া হয় বা ফেটে যায়, সেই জন্য সেলাইও করার দরকার হয়, যেটা রিকভারি হতে অনেকটা সময় লেগে যায়। জায়গাটা এমন একটা জায়গা, যখনই একজন মা বসতে যাচ্ছে, নর্মালি বসতে যাচ্ছে, তখন পুরো বডির প্রেশারটা ওখানটা গিয়ে পড়ছে। মা হাঁটাহাঁটি করতে যাচ্ছে, তখন ওখানটাতে গিয়ে চাপ লাগছে সেই পেশিগুলোতে, যার জন্য ব্যথা যন্ত্রণা হয়। বলা হয় 2-3 সপ্তাহে জিনিসটা বা জায়গাটা রিকভার করে যাওয়ার কথা, কিন্তু অনেকের ক্ষেত্রে আরেকটু বেশি সময় লাগতে দেখা যায়। অনেকের ক্ষেত্রে ইনফেকশন হয়ে যায় বা আরো বাড়াবাড়ি কিছু হয়, যাদের ক্ষেত্রে আলাদা চিকিৎসার প্রয়োজন হয় অথবা একটু সময় লাগে রিকভার করতে। এখন এই ব্যাপারে অর্থাৎ নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যেখানে পেরিনিয়াল টিয়ার হচ্ছে বা এপিসিওটমি হচ্ছে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমাদের এই পেন ম্যানেজমেন্ট বা এই যে ক্ষত বা স্কারটা হলো, এটার ম্যানেজমেন্টে আমাদেরকে কি করতে হবে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে দেখুন 5টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে গরম জলে সেঁক।
যেহেতু পেরিনিয়াল টিয়ার হয়েছে এবং সেখানটায় একটা সেলাই পড়েছে, সেই জন্য বেস্ট অপশান হচ্ছে সিডস বাথ। সিডস বাথ এমন একটা জিনিস যেটাতে ওই জায়গাটাতে সেঁক দেওয়া যাবে, গরম জলে সেঁক দেওয়া যাবে, যেটা খানিকটা এরকম দেখতে হয়। এটা বেস্ট ওয়েস্টার্ন টয়লেট অথবা কোনো চেয়ার, যেখানে যেই চেয়ারের মাঝখানে বেশ খানিকটা ফাঁকা আছে, সেটাতে ব্যবহার করা যেতে পারে। এতে উষ্ণ গরম জল দিয়ে 10-15 মিনিট আপনি সেঁক দিতে পারেন বা এটাকে ব্যবহার করতে পারেন, তাতে আপনি অনেকটা আরাম পাবেন। সারাদিনে বেশ কয়েকবার এটা করা যায়। 2 নম্বর জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে জায়গাটাকে পরিষ্কার এবং ড্রাই রাখতে হবে। পরিষ্কার ড্রাই অর্থাৎ প্রত্যেকবার যখন আপনি স্নান করবেন বা মলমূত্র ত্যাগ করবেন, তারপরে নর্মাল ওয়াটারে, প্লেন ওয়াটারে জায়গাটাকে পরিষ্কার করে একটা কটনের গামছা বা টাওয়েল দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করে শুকনো করে দেওয়া, চেপে চেপে শুকনো করে দেওয়া, কখনোই ঘষবেন না, কারণ এখানে যদি জল বা ঘাম কিছু রয়ে যায় সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়, আরও খারাপ অবস্থা হতে পারে। 3 নম্বর হচ্ছে এক ধরনের কুশন পাওয়া যায়, ডোনাট কুশন, সেটা ব্যবহার করবেন, কারণ এই সময় আপনার বসতে অসুবিধা হবে। ডোনাট কুশন ইউজ করে আপনি বসতে পারেন, একটু কমফোর্টেবল ফিল করবেন, একটু আরাম লাগবে বসতে। 4 নম্বর বিষয় হচ্ছে যে ডাক্তার আপনাকে হসপিটাল থেকে রিলিজ করার সময় কোনো পেন কিলার বা অ্যান্টিবায়োটিক বা অয়েনমেন্ট যদি দিয়ে থাকে, সেটা যতদিন যেভাবে দিতে বলেছে ততদিন কন্টিনিউ করবেন। অর্থাৎ যদি বলে থাকে 1 মাস খেতে হবে বা 1 মাস কোনো অয়েনমেন্ট বা মলম লাগাতে হবে, তাহলে সেটা তাই করবেন। যদি বলেন 7 দিন, তাহলে 7 দিনই করবেন। এটা কিন্তু খুব দরকার, কারণ আমাদের শরীরের কোনো ক্ষত হলে সেটা যেমনি নিজে নিজে ঠিক হয়, সেটাকে যাতে আর ফার্দার ক্ষতি না হয় বা তাড়াতাড়ি যাতে ঠিকঠাক হয়ে যায়, সেজন্য ডাক্তার বুঝে অনেক সময় মলম বা ওষুধ দিয়ে থাকে, যেটা আমাদের কখনো অ্যাভয়েড করা উচিত না। আর অবশ্যই যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য অ্যাভয়েড করা উচিত। কোষ্ঠকাঠিন্য অ্যাভয়েড করা উচিত, তার কারণ কোষ্ঠকাঠিন্য হলে যদি মল শক্ত হয় তখন এই জায়গাটার উপরে চাপ পড়ে, তখন ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন যতটা সম্ভব পর্যাপ্ত পরিমাণে জল পান করার, আর খাবারের মধ্যে ফাইবারযুক্ত খাবার খাওয়ার, যেমন ফল, যেমন শাকসবজি, এগুলো খাবার। তাতে আপনার কোষ্ঠকাঠিন্য হবে না, বাউল মুভমেন্ট ঠিক থাকবে, এই জায়গাটার উপরে চাপটা কম পড়বে। এবার আসা যাক সি সেকশন বা সিজেরিয়ান যে ডেলিভারি হচ্ছে, অর্থাৎ অপারেশনের মাধ্যমে যেক্ষেত্রে বেবির ডেলিভারি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় নাভির নিচে প্রায় 6-7 ইঞ্চি একটা কাটা হয়, যার মাধ্যমে বেবির ডেলিভারি করেন ডাক্তারেরা, এবং তারপরে জায়গাটাতে সেলাই করা হয়। যেহেতু জায়গাটাতে কাট পড়ছে, তাহলে সেই জায়গাটাতে যে পেশি বা নার্ভগুলো আছে সেখানেও ছেদ পড়ছে বা সেগুলোও কাটা পড়ছে, যার জন্য সেগুলো রিকভার হতে একটু সময় নেয়। এই যে সেলাই করা জায়গাটা, সেই জন্য মায়েরা যখন কেশে ফেলছেন বা হাঁচি দিচ্ছেন, একটু হাঁটার চেষ্টা করছে, চাপ পড়ছে, তখন ব্যথা যন্ত্রণা হয়। অনেকের ক্ষেত্রে একটু ফুলে যেতে দেখা যায়, অনেকের ক্ষেত্রে ব্যথা হয়, লাল হয়ে যায়, ইনফেকশনও হয়ে যায় অনেকের ক্ষেত্রে, যে ক্ষেত্রে রিকভারিটা একটু ডিলে হয়ে যায়, অনেক দিন সময় লেগে যায়। তাছাড়াও নর্মাল ব্যাপার হচ্ছে যে জায়গাটা অনেক দিন ধরে অবশ হয়ে থাকে, ডেলিভারির পরে, অপারেশন হয়ে যাওয়ার পরে অনেক দিন ধরে জায়গাটা অবশ হয়ে থাকতে দেখা যায়, এবং অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন এবং নাভির আশপাশের অংশটা অনেক দিন ধরে নাম বা অবশ থাকতে দেখা যায়। যে সমস্ত মায়েদের সি সেকশন বা সিজেরিয়ান হচ্ছে, তাদের ক্ষেত্রে যে যে যত্নগুলো নিতে হবে সেগুলো এক এক করে বলি। প্রথমত হচ্ছে জায়গাটাকে পরিষ্কার এবং ড্রাই বা শুকনো রাখতে হবে। প্লেন ওয়াটারে পরিষ্কার করে, স্নানের সময় পরিষ্কার করে আপনি সুতির কাপড় দিয়ে চেপে চেপে পরিষ্কার করে ড্রাই করে শুকনো করে রাখুন। দ্বিতীয় হচ্ছে যে টাইট জামাকাপড় পরবেন না, কটনের ঢিলে ঢালা জামাকাপড় পরুন, যাতে কোনোভাবে র্যাশ না হয়। তৃতীয়ত, কোনোভাবে যদি লাল হয়ে যায়, যদি ফুলে যায়, যদি পুঁজ দেখা যায় কোনো অংশে বা কোনো দুর্গন্ধ যদি থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ওখানে কোনো সমস্যা হয়ে থাকতে পারে। চতুর্থত হচ্ছে, যখনই আপনি দেখছেন যে আপনার কাশি হতে পারে বা হাঁচি হতে পারে, বা আপনি একটা আড্ডা বা আসরে বসেছেন যেখানে হাসির কোনো পরিস্থিতি হতে পারে, সেক্ষেত্রে এই 3-4টে ব্যাপার এই দেখবেন আপনার পেটে লাগতে পারে। এই সময় যদি একটা বালিশ পেটে ভালোভাবে চেপে নেন, তাহলে দেখবেন কষ্টটা কম হবে। কনসিয়াসলি সবসময় করা সম্ভব নয়, কিন্তু চেষ্টা করলে এটা হয়ে যায়। নেক্সট আরেকটা হচ্ছে যে ডাক্তার আপনাকে যখন রিলিজ করেছিল, আপনাকে যখন হাসপাতাল থেকে ছেড়েছিল, তখন কিছু পেন কিলার এবং কিছু অয়েনমেন্ট, কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছিল, যেগুলোকেও রিকভারির জন্য এই সময় চালিয়ে যেতে হয়। আর আরেকটা জিনিস, আপনি চাইলে এখানে সেঁক দিতে পারেন, ড্রাই গরম সেঁক দিতে হবে, মানে কোনো একটা কাপড়, কটন কাপড় নিয়ে সেটা একটু গরম করে নিলেন, সেই গরমটা ডাইরেক্টলি সরাসরি সেলাইয়ের ওপর দেওয়া যাবে না, আশপাশ দিয়ে হালকা হালকাভাবে দিতে হবে। অর্থাৎ জলের সেঁক দেওয়া যাবে না, অন্য কোনো কিছু দিয়ে সেঁক দেওয়া যাবে না। হট ব্যাগ যদি থাকে সেটা আশপাশ দিয়ে সেঁক দিতে পারেন, বা
কোনো একটা কাপড় গরম করে সেলাইয়ের ওপর ডাইরেক্টলি নয়, আশপাশ দিয়ে আপনাকে সেঁক দিতে হবে। এবারে কিছু কথা বলে রাখি যেটা সি সেকশন এবং নর্মাল ডেলিভারি দুটি ক্ষেত্রেই প্রযোজ্য। তাতে প্রথম আসছে বিশ্রাম এবং মুভমেন্ট বা নড়াচড়া। দেখুন, ডেলিভারির পর বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রেস্ট ডেফিনেটলি দরকার, কিন্তু সারাদিন আপনি বেড রেস্ট যদি নেন সেক্ষেত্রেও কিন্তু আপনার রিকভারি বা সুস্থ হয়ে ওঠাটা অনেকটা দেরি হবে। সেজন্য সারাদিনে আপনি হালকা পায়চারি বাড়ির মধ্যে, ছাদে বা ঘরের মধ্যেই হালকা পায়চারি করুন, যেটা ব্লাড সার্কুলেশনটা আপনাকে বাড়াতে হেল্প করবে। ব্লাড ক্লট হয়ে যাওয়ার সমস্যাও কিন্তু অনেকের হয়, সেটা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তাছাড়া মুভমেন্ট করলে কোষ্ঠকাঠিন্য বা ওই জাতীয় যে সমস্ত সমস্যাগুলো হওয়ার কথা সেগুলো হবে না। এছাড়াও ডেলিভারির পর 6 থেকে 8 সপ্তাহ এই সময় ভারী কোনো জিনিস তোলা, দৌড়ানো এবং হঠাৎ ঝুঁকে কিছু করা, এগুলো করা অ্যাভয়েড করবেন। মনে রাখবেন, ডেলিভারির পর প্রথম 40টা দিন কিন্তু আপনার স্বাস্থ্য, আপনার রিকভারি কিরকম হবে সেটার উপর নির্ভর করে। এই সময় যত্ন নেওয়া, নিজের পুষ্টিযুক্ত খাবার খাওয়া এবং রেস্ট নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এই 40টা দিনই ডিসাইড করবে যে তার পরবর্তী লাইফটা আপনার কিরকম হবে, রিকভারি কিরকম হবে। আর যারা 2 হুইলার বা 4 হুইলার চালান, ডাক্তার যতদিন না পর্যন্ত বলছে ততদিন পর্যন্ত কোনো গাড়ি চালাবেন না। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে খাওয়া দাওয়া এবং জল। জল যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে নেওয়া উচিত, যাতে শরীরে হাইড্রেশনের অভাব না হয়, সেই জন্য জলটা নেওয়া দরকার। খাবার দাবারের মধ্যে প্রথমেই আসছে প্রোটিন, অর্থাৎ ডাল, ডিম, মাছ, মাংস, এটার অভাব রাখলে চলবে না। প্রয়োজনের তুলনায় বেশি খাবেন না, তাতে গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। যতটা আপনার ইচ্ছে হয় নেওয়া যায় ন্যূনতম সেইভাবে নিন, যাতে শরীরে প্রোটিনের অভাব না হয়। যেহেতু আপনার ক্ষত হয়েছে শরীরে, সেই ক্ষতটার পরিপূরণের জন্য বা নিরাময়ের জন্য প্রোটিন ডেফিনেটলি দরকার। 2 নম্বর আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আয়রন এবং ক্যালসিয়াম। যেহেতু ডেলিভারির জন্য ব্লাড লস হয় এবং পরবর্তীকালে রিকভারির জন্যও রক্তের প্রয়োজন হয় এবং রক্তের মূল উপাদান আয়রন, সেই জন্য আয়রনের অভাব কিন্তু রাখা যায় না। পালং শাক, বিট বা এই জাতীয় খাবার বা শাকসবজি যাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে সেটা কিন্তু এই সময় নিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ক্যালসিয়াম, তার কারণ বাচ্চা বা একটি হিউম্যান বেবি একদম ভ্রূণ থেকে বড় হওয়ার জন্য যে হাড়, ওর মধ্যে যে হাড় বা মাসেলের গঠন হয়েছে, তাতে যা ক্যালসিয়াম সেটা তার মার শরীর থেকে নিয়েছে। অর্থাৎ ডেলিভারির পর কিন্তু মায়ের শরীরে ক্যালসিয়ামের অভাব তৈরি হয়েছে, সেটাকে পরিপূরণ করতে হবে। এমন নয় যে শুধুমাত্র দুধেই ক্যালসিয়াম আছে, পনিরেও থাকে বা যে কোনো মিল্ক প্রোডাক্টে থাকে, পালং শাক, তিল, এরকম নানান জিনিস আছে যেখানে ক্যালসিয়াম পাওয়া যায়, সেটা কিন্তু নিতে হবে যথেষ্ট পরিমাণে। তারপরের পয়েন্ট বলবো বা খাবার বলবো, যে খাবারে ফাইবার থাকে, যেমন শাকসবজি, ফলমূল, যাতে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের প্রবলেম না হয়, সেই জন্য ফাইবারযুক্ত খাবার প্রয়োজন। অবশেষ পয়েন্ট একটা খাবারের ক্ষেত্রে বলবো যে টক জাতীয় খাবার, ভিটামিন সি যুক্ত যে সমস্ত খাবার, অনেক ফলমূল থাকে, যেমন লেবু, পাতি লেবু, মুসম্বি, কমলা লেবু, এগুলোকে বারণ করা হয় খেতে। বলা হয় যে এগুলোতে নাকি সেলাই পেকে যাবে বা শুকোতে লেট হবে, কিন্তু এটা জেনে রাখুন আপনার শরীরে ক্যালসিয়াম তখনই ভালোভাবে শোষিত হবে যখন আপনার শরীরে ভালো মতন ভিটামিন সি থাকবে। এবং ক্ষত রিকভারি বা কোনো জায়গায় স্কার বা ক্ষত রিকভারি, সেলাই রিকভারি বা কোনো জায়গায় কেটে গেলে সেটা রিকভারিতে ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ভিটামিন সিটা যথেষ্ট না নেন, সেটার পরিপূরণ হতে কিন্তু আপনার সময় লাগবে। সেই জন্য ভিটামিন সি যুক্ত ফল রেগুলার খাবারে অবশ্যই রাখুন। নেক্সট পয়েন্ট হলো ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, শিশুর বৃদ্ধি বিকাশের জন্য গুরুত্বপূর্ণ এবং মায়ের রিকভারির জন্য গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে খুব ভালো হয় যদি একটা কুশন বা বালিশ টাইপের ইউজ করে তার উপরে বাচ্চাকে রেখে ব্রেস্ট ফিড করানো হয়। তাতে কি হয়, সি সেকশনের যে সেলাইয়ের জায়গা অথবা যদি পেরিনিয়াল টিয়ার হয়ে থাকে, সেই জায়গাটাতে চাপটা পড়ে না। ফুটবল হোল্ডিং পজিশন ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে সব থেকে ভালো অপশন, তাহলে ডাইরেক্টলি প্রেশারটা পড়বে না। এবং যেহেতু ব্রেস্ট মিল্ক খুব গুরুত্বপূর্ণ, সেটা তৈরি হওয়াটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই জন্য যে ফলে বা যে শাকসবজিতে ওয়াটার কন্টেন্ট বা জলের পরিমাণ বেশি থাকে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন, যাতে ব্রেস্ট মিল্ক তৈরি বা সাপ্লাইটা ঠিকঠাকভাবে হয়। যেমন লাউ, যেমন বিভিন্ন শাকসবজি যাতে জলের পরিমাণ বেশি থাকে সেগুলো আপনারা নেবেন।
এই সম্পর্কেও আলাদা আলোচনা আছে যে কোন কোন খাবারে ব্রেস্ট মিল্ক সাপ্লাই বা জেনারেশন সব থেকে ভালো হয়, সেটা নিয়েও আলোচনা আছে, ভিডিওটা দেখতে পারেন আলাদাভাবে। 5 নম্বর শেষ পয়েন্ট, সেটা হচ্ছে যে চেক আপ, ডাক্তারের কাছে চেক আপ, যেটা আমরা অনেকে অ্যাভয়েড করে যাই। জেনারেলি 7 থেকে 10 দিন, ডেলিভারির পর 7 থেকে 10 দিনের মাথায় একটা চেক আপ দরকার, এবং তারপরে ডাক্তারই বলে দেয় যদি শিডিউলড কোনো নেক্সট চেক আপের দরকার হয় তাহলে নেক্সট 6 থেকে 12 মাসের মধ্যে একটা চেক আপের দরকার হয়। জেনারেলি প্রথম যে চেক আপটা, সেখানে সেলাইটা শুকোচ্ছে নাকি, ইউট্রাসের যে শ্রিঙ্কিং বা ছোট হয়ে যাওয়া সেটা ঠিকঠাক হচ্ছে নাকি, সেখানে কোনো প্রবলেম হচ্ছে নাকি, কন্ট্রাসেপশন, এই ব্যাপারগুলোকে নিয়ে ডাক্তার আলোচনা করেন এবং সঠিক পথে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেজন্য এই চেক আপ দুটোই ভাইটাল। অনেক সময় 7 থেকে 10 দিনের মাথায় যখন আপনি চেক আপ করতে যাচ্ছেন, তখন নেক্সট শিডিউলড চেক আপটা ডাক্তারই বলে দেন যে কত দিনের মাথায় আপনাকে যেতে হবে, বাট এই চেক আপটা খুব গুরুত্বপূর্ণ। এবারে কিছু বিপজ্জনক পরিস্থিতির কথা জানিয়ে রাখি, যেগুলো যদি কোনো সময় বা কোনো ক্ষেত্রে আপনি দেখেন তাহলে দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। প্রথমত অতিরিক্ত রক্তপাত, দ্বিতীয়ত কাটা জায়গা, সেটা সি সেকশনের সেলাই হতে পারে, যেটা পেরিনিয়াল টিয়ারের সেলাইও হতে পারে। যদি সেখান দিয়ে রক্তপাত হয়, সেখান দিয়ে পুঁজ বের হয়, যদি দুর্গন্ধ ছাড়ে, যদি ফুলে গিয়ে লাল হয়ে থাকে, তাহলেও। যদি এরকম দেখেন যে হঠাৎ করে আপনার প্রচণ্ড ঠান্ডা লাগছে বা প্রচণ্ড জ্বর হয়েছে, যদি এরকম দেখেন যে আপনার পা এবং বুক দুটোই ব্যথা করছে এবং পাটাও ফুলে গেছে, এটা আলাদা করে বলি, এটা ব্লাড ক্লটের লক্ষণও হতে পারে। এই যে 4-5 রকমের পরিস্থিতি বা 4-5 রকমের লক্ষণের কথা বললাম, এর মধ্যে যদি একটাও দেখা যায় তাহলে দেরি না করে ডাক্তারের সঙ্গে আলোচনা করবেন বা ডাক্তারের সঙ্গে দেখা করবেন, তাহলে বড়সড় বিপদের হাত থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো।